নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনারা শুনছেন সমৃদ্ধর সাথে আবারও একটি নতুন ভৌতিক গল্প। আজকের গল্পটির নাম হলো রক্ত ভেজা চিঠি। রক্ত ভেজা চিঠি গল্পটি খুব সুন্দর হতে চলেছে, তাই সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করলাম। কলকাতার উপকণ্ঠে একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি ছিল। শত বছরের পুরনো এই বাড়িটা ইতিহাস কেউ জানতো না, শুধু এটুকু জানতো যে বাড়িটা অভিশপ্ত। সন্ধ্যের পর ওই বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষত না। একদিন রৌদ্রোজ্জ্বল দুপুরে আমার বন্ধু রাতুল আর আমি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাতুলের মুখে কৌতূহল আর আমার মনে ভয়। রাতুল বলল, চল ভেতরে যাই। এমন কি আর হবে? আমি আপত্তি জানালাম, কিন্তু রাতুল আমার কথা শুনলই না। দেওয়াল টপকে সোজা ভেতরে ঢুকে গেল। বাধ্য হয়ে আমি তার পিছু নিলাম। ভেতরে সব কিছু ধুলো আর মাকড়সার জালে ভরা। স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, যা বহু বছর ধরে কোনো তাজা বাতাসের স্পর্শ পায়নি। হাঁটতে হাঁটতে একটা ঘরে ঢুকলাম। ঘরের মাঝখানে একটা ভাঙা কাঠের টেবিল, তার ওপরে পড়ে আছে একটা পুরনো রক্ত ভেজা চিঠি। চিঠির ওপরে মোটা অক্ষরে লেখা, আমার শেষ কথা। রাতুলের হাতে কম্পন শুরু হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি চিঠিটা খুললাম। তাতে লেখা ছিল, আমার নাম সুহাসিনী, আমি এই বাড়ির জমিদার রামেন্দ্রর স্ত্রী। আমার গল্পটা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। রামেন্দ্র ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ক্ষমতালোভী মানুষ। আমাদের একমাত্র মেয়ে অরুণিমা, যার জন্মলগ্ন থেকেই শরীর ভালো ছিল না, সে ছিল রামেন্দ্রর একমাত্র দুর্বলতা। এক পূর্ণিমার রাতে রামেন্দ্রর এক শত্রু আমাদের বাড়িতে হামলা করে। তাদের মূল উদ্দেশ্য ছিল অরুণিমাকে তুলে নিয়ে যাওয়া। রামেন্দ্র তার শক্তি দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে, কিন্তু অরুণিমা শেষ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচতে পারেনি। সে পালিয়ে একটা কুয়োর মধ্যে পড়ে যায় এবং তার সেখানেই মৃত্যু হয়। আমি তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে করতে ছুটে যাই, কিন্তু রামেন্দ্র আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কারণ সে কুয়োয় নামতে ভয় পাচ্ছিল। সেই দিনই আমি বুঝতে পারলাম রামেন্দ্র আসলে একজন কাপুরুষ। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না। এই রাগে, দুঃখে আর অপমানে আমি আত্মহত্যা করলাম। আমার শেষ ইচ্ছা ছিল, যারা আমাকে আর আমার মেয়েকে ভালোবাসে তারা যেন রামেন্দ্র থেকে দূরে থাকে, আর রামেন্দ্র যেন কোনোদিন শান্তি না পায়। চিঠিটা পড়তে পড়তে রাতুলের হাত কাঁপছিল। আমরা বুঝলাম কেন এই বাড়িটা অভিশপ্ত। হঠাৎ ঘরের দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমরা দুজনে ভয় পেয়ে গেলাম। দেওয়ালে একটা ছায়া নড়ছে, সেটার কোনো আকার নেই। মনে হচ্ছে যেন একটা অশরীরী আত্মা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। রাতুলের মুখে কোনো শব্দ নেই, সে ভয়ে আমার হাতটা শক্ত করে ধরেছে। ছায়াটা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেলাম, তোমরা কারা? তোমরা আমার গল্প জানো না? তোমরা কেন এখানে এসেছো? আমরা ভয়ে কোনো উত্তর দিতে পারলাম না। আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। তার পরনে একটা সাদা শাড়ি, কিন্তু তার চোখ দুটো লাল আর তার মুখটা সম্পূর্ণ বিবর্ণ। সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমার আত্মা এই বাড়িতে আটকে আছে, তোমরা আমাকে মুক্তি দিতে পারো। আমরা কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলাম।
সারা রাস্তা আমরা একটা কথাও বলিনি। বাড়ি ফিরেও অনেক দিন আমরা ঘুমাতে পারিনি, কিন্তু সুহাসিনীর শেষ অনুরোধটা আমরা ভুলতে পারিনি। আমরা তার আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য তার পুরনো একটা ডায়েরি খুঁজে বের করলাম। ডায়েরিতে সে তার জীবনের সব কথা লিখে রেখেছিল। আমরা তার ডায়েরিটা মন্দিরের পুরোহিতকে দেখালাম। তিনি সুহাসিনীর আত্মার শান্তির জন্য বিশেষ পূজা করলেন। পূজার শেষ হওয়ার পর আমরা আবার সেই বাড়িতে গেলাম। দেখলাম বাড়ির পুরনো দেওয়ালে আর মাকড়সার জাল নেই, সেই স্যাঁতস্যাঁতে গন্ধটাও চলে গেছে। আমাদের মনে হলো সুহাসিনী আর তার মেয়ের আত্মা শান্তিতে আছে। আমরা আর কোনোদিনও সেই বাড়িতে যাইনি, কিন্তু সেই রক্তাক্ত চিঠিটার স্মৃতি আমাদের মনে চিরকাল গেঁথে রয়ে গেল। তাই এই ছিল আমাদের একটি ছোট্ট গল্প। আশা করছি গল্পটা খুব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে রেখে দিন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি কেমন লাগলো আমাদের সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এই রকম আরও গল্প এবং ভৌতিক ঘটনা নিয়ে আসবো, তাই সবাই সাপোর্ট করুন আমাকে একটু। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে। টাটা।